আসসালামু আলাইকুম। মায়াবাই ভৌতিকতার বুধবারের সেগমেন্ট ভৌতিকতা অলৌকিকের আজকের পর্বে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আমরা বুধবার হাজির হয়ে গেলাম ভৌতিকতা অলৌকিক নিয়ে। আজকের পর্বে আপনারা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা দুটি গল্প শুনবেন। প্রথম গল্পটি হচ্ছে ধুজুটি বাবুর প্ল্যানচেট কেন্দ্রিক একটি গল্প, যার লেখক খুব সুন্দরভাবে সুনিপুণভাবে লিখেছেন। এবং দ্বিতীয় গল্পটি আপনারা শুনতে পাবেন, তা হচ্ছে একটি কোল মাইনকে ঘিরে, কয়লা খনিকে ঘিরে। গল্পটির নাম 7 নম্বর খাদান। আমরা ভৌতিকতা অলৌকিকে মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা বেশ কয়েকটি গল্প আপনাদের সামনে শেয়ার করেছি। আশা করি আজকের পর্বের হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এই দুটি গল্প আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম গল্পটি ধুজুটি বাবুর প্ল্যানচেট, এবং এই গল্পের শেষে শুরু হবে 7 নম্বর খাদান। বিরক্ত হয়ে পলাশ বলল, কি রে নীলু, পরপর কয়েকটি ট্রেন চলে গেল, অনির্বাণ তো এখনো এলো না। এদিকে তোর ধুজুটি বাবুর তো কোনো পাত্তা নেই। তিনি আবার বাঘমুন্ডি পাহাড়ে পঞ্চমুন্ডির আসনে বসতে চলে গেলেন না তো? নীলু বলল, দেখ পলাশ, সিদ্ধ পুরুষদের নিয়ে মজা করবি না। বাঘমুন্ডি নয়, উনি অমাবস্যা রাতে তারাপীঠের মহাশ্মশানে পঞ্চমুন্ডির আসনে বসে সব সাধনা করেছিলেন। উনি যখন কথা দিয়েছেন তখন নিশ্চয়ই আমাদের নিতে আসবেন। তুই মোবাইলে আর একবার ট্রাই কর অনির্বাণকে। বাবা ঘাবড়ে গেল না তো? শ্যামবাজারের 5 মাথার মোড়ে বসে প্ল্যান চ্যাট ভূত প্রেত নিয়ে মজা করা, আর এখানে এসে সত্যিকারের প্রেত সিদ্ধ জ্যোতিষীর মুখোমুখি বসে প্ল্যান চ্যাটে, দুটোর মধ্যে অনেক কিছু তফাৎ। নীলুর খোঁচাটা বুঝতে অসুবিধে হলো না পলাশের। ও বলল, ঝড় বৃষ্টির মধ্যে হয়তো কোথাও আটকে গিয়েছে, ওর কথার দাম আছে। আর ও যে আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছেলে তা তো তুই জানিস। এই বলে পকেট থেকে মোবাইল বের করে বৃষ্টির ছাট থেকে বাঁচার জন্য প্ল্যাটফর্মের শেডের আরেকটু ভেতরে এসে দাঁড়ালো। অনির্বাণকে রিং করার চেষ্টা করে কানে দিয়ে কয়েক মুহূর্ত পর আবার সেটা কান থেকে নামিয়ে নিল পলাশ। নীলু প্রশ্ন করলো, কি হলো? পলাশ জবাব দিল, নেটওয়ার্ক ফেইলিয়ার এখনো। যা ঝড় বৃষ্টি হচ্ছে, কখন নেটওয়ার্ক পাওয়া যাবে কে জানে। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই করাত করাত শব্দে কাছেই কোথাও যেন বাজ পড়ল। সারা প্ল্যাটফর্ম কেঁপে উঠল সেই শব্দে। আর কিছুক্ষণের পরেই সন্ধে নামবে, বৃষ্টিরও বিরাম নেই। ঝাপসা হয়ে আসা প্রকৃতির দিকে তাকিয়ে পলাশ বলল, ধুজুটির বাবুর বাড়ি এখান থেকে কত দূর? নীলু জবাব দিল, গাড়িতে 8 ঘন্টার পথ। উনি গাড়ি নিয়ে আসবেন বলেছেন। এরপর সে বলল, অনির্বাণ না এলে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে আমার। আসলে উত্তেজনা বসে তোদেরকে কথাটা বলা আমার উচিত হয়নি। ব্যাপারটা উনিও সিরিয়াসলি নিয়েছেন। এখন তো আমাদের ফিরে যাওয়ারও উপায় নেই। ওর বাড়িতে রাতে খাবারের ব্যবস্থা করে রেখেছেন উনি। এখানে এসে ফিরে যাওয়া মানে ওকে অসম্মান করা। তাছাড়া উনি বড় মামার বন্ধু মানুষ, বড় মামা শুনলেও তো রাগ করবেন। পলাশ তার কথার জবাবে কিছু বলল না। একটু দূরে প্ল্যাটফর্মের মধ্যে একটা চায়ের দোকান দেখিয়ে বলল, চল ওখানে একটু চা খাই, বেশ ঠান্ডা লাগছে। ওরা দুজন এরপর গিয়ে হাজির হলো চায়ের দোকানের সামনে। দোকানদারকে চা দিতে বলে পলাশ বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, অনির্বাণ এলো না কেন? কলকাতা থেকে বৃষ্টির দিনে তাদের এই নবাবগঞ্জে আসা বলতে গেলে তো তার জন্যই। পলাশদের নবাবগঞ্জে আসার কারণটা একটু খুলে বলা যাক। পলাশ, নীলকান্ত অর্থাৎ নীলু, অনির্বাণ এরা সকলেই শ্যামবাজারের বাসিন্দা এবং কাছেই গণেন্দ্র মিত্র লেনের যুগের প্রতীক ক্লাবের সদস্য। প্রত্যেকেই ওরা কলেজ ছাত্র অথবা সদ্য পাশ করে বেরিয়েছে কলেজ থেকে। শরীরচর্চা, খেলাধুলা, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত তাদের আড্ডার আসর বসে গণেন্দ্র মিত্র লেনের ঘুপচি ক্লাব ঘরে। দিন 10 আগে এমনই এক বর্ষা সন্ধে ক্লাব ঘরে বসে গল্প করছিল তারা। শুধু 3 জন নয়,
রিজু, অসীম, তপন, ভোলা আরও অনেকে সেদিন ছিল সেখানে। এইসব আড্ডা যেমন হয় ঠিক তেমনই এক প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে হতে অন্য প্রসঙ্গ চলে আসে। কি একটা কথা আলোচনা করতে করতে হঠাৎ কে যেন তুলে বসলো আত্মা নিয়ে কথা। শুরু হলো আত্মা প্রেতাত্মা আছে কিনা তাই নিয়ে সনাতনী তর্ক। নীলু আত্মা টাত্মার ব্যাপারে প্রচণ্ড বিশ্বাসী। সে হঠাৎ বলল, আমার বড় মামার বন্ধু জ্যোতিষী ধৈর্যটি চক্রবর্তী, যার কাছে আমি হাত দেখাই, তিনি প্ল্যানচেটে আত্মা নামাতে পারেন। আমার বড় মামা এই ঘটনা নিজের চোখে দেখেছেন। অনির্বাণ প্রেসিডেন্সির ফিজিক্সের ছাত্র, ঘোর যুক্তিবাদী। নীলুর কথাটা শোনার সঙ্গে সঙ্গে সে চেপে ধরল তাকে। বলল, যখন সুনিতা উইলিয়াম মহাশূন্যে পায়চারি করে এলেন সেই সময় দাঁড়িয়ে কেউ আত্মা নামাচ্ছেন, এ কথা বিশ্বাস করতে হবে? আসলে এসব ব্যাপার হলো ধান্দাবাজ লোকদের লোক ঠকিয়ে পয়সা কামানোর কৌশল। ব্যাস শুরু হয়ে গেল জোর তর্ক। যারা হাজির ছিল তারা ভাগ হয়ে গেল প্ল্যানচেটের মাধ্যমে আত্মা নামানো যায় কিনা এই নিয়ে। পলাশেরও আত্মা টাত্মায় বিশ্বাস নেই। স্বাভাবিকভাবে সেও সেদিন অনির্বাণের পক্ষ নিয়েছিল। অনেক যুক্তি পাল্টা যুক্তির পরও যখন সিদ্ধান্তে পৌঁছানো গেল না, তখন ভোলা একটা প্রস্তাব দিল। সে বলল, নীলু গিয়ে ধুজুটি বাবুকে রাজি করাক প্ল্যানচেটে আত্মা নামিয়ে দেখানোর জন্য। তিনি যদি সত্যিই তা পারেন তাহলে সকলেই ব্যাপারটা মেনে নেব। তবে এর মধ্যে একটা কন্ডিশন আছে। প্ল্যানচেটে মিডিয়াম অর্থাৎ যার মাধ্যমে আত্মা নামানো হয় সেই মিডিয়াম করতে হবে অনির্বাণকেই। তাহলেই প্রমাণ হয়ে যাবে আত্মা নামানো ব্যাপারটা সাজানো কিনা। সেদিনে এই আলোচনা অন্যান্য দিনের মতো শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি। অনির্বাণ আর নীলু দুজনে সিরিয়াসলি নিয়েছিল বিষয়টা। পরদিনই নীলু তার বড় মামাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিল ধৈর্যটি বাবুর বউবাজারের চেম্বারে। সব কথা শোনার পর প্ল্যানচেটের ব্যাপারে রাজি হয়ে গেলেন ধৈর্যটি বাবু। তবে তিনি বললেন, নীলু, অনির্বাণ আর আরও একজন অর্থাৎ মোট 3 জনকে আজ এই আষাঢ় মাসের অমাবস্যার দিন তার নবাবগঞ্জের বাড়িতে আসতে হবে। সেখানে রাত্রিবাস করে পরদিন কলকাতায় ফিরতে পারবে নীলুরা। তার আমন্ত্রণেই পলাশ আর নীলু বিকেলের ট্রেনে নবাবগঞ্জে প্ল্যাটফর্মে এসে নামলো। কিন্তু কলকাতায় একটা কাজ সেরে অন্য ট্রেনে অনির্বাণের আসার কথা থাকলেও তার দেখা নেই এখনো। বৃষ্টির মধ্যে প্ল্যাটফর্মে অনির্বাণের জন্য 1 ঘন্টা অপেক্ষা করছে পলাশটা। ধৈর্যটি বাবুও তাদের এখনো নিতে আসেনি। চা খাওয়া হয়ে যাওয়ার পর পলাশ একবার তার রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে বলল, 6টা তো বাজলো, আর ঘন্টার মধ্যে যদি দুজনে কেউ না আসেন তাহলে ডাউন ট্রেন ধরে ব্যাক করব। আমরা দুজন অনেকক্ষণ অপেক্ষা করেছি, আমাদেরকে কেউ দোষ দিতে পারবে না। পলাশের কথা শুনে একটু চিন্তা করে নীলু বলল, ঠিক আছে, তাহলে তাই হবে। কথাটা বললো বটে, কিন্তু ঠিক সেই সময়ে একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি এসে প্ল্যাটফর্মের বাইরে রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়ালো। গাড়িটা দেখেই নীলু বলে উঠল, ওই যে ধৈর্যটি বাবু এসে গিয়েছেন, ওটা ওর গাড়ি, ওই গাড়ি আমি চিনি। গাড়ি থেকে বৃষ্টির মধ্যে বাইরে নেমে ছাতা খুললেন ধুতি পাঞ্জাবি পরা, চোখে সোনালি ফ্রেমে চশমা পরা এক লম্বা চওড়া ভদ্রলোক। তিনি উঠে এলেন প্ল্যাটফর্মে। তাকে দেখে প্রথমে নীলু আর তার পেছন পেছন পলাশ এগিয়ে গেল তার দিকে। ভদ্রলোক এসে দাঁড়ালেন শেডের নিচে। নীলুরাও এসে দাঁড়ালো তার সামনে। ভদ্রলোকের বয়স মনে হয় 60-এর কাছাকাছি হবে। ফর্সা রং, টিকালো নাক, 2 হাতে অনেক আংটি। পলাশ আর নীলুকে একবার ভালো করে দেখে নিয়ে নীলুর উদ্দেশ্যে বললেন, আমি কলকাতা থেকে ফিরছি, তাই আসতে দেরি হয়ে গেল। তা তোমরা 2 জন কেন? আমি তো 3 জনকে আসতে বলেছিলাম। আর এই কি সেই ছেলে যে মিডিয়াম হতে চায়? গম্ভীর স্বরে কথাগুলো বলে ধৈর্যটি বাবু তাকালেন পলাশের দিকে। নীলু বলল, না, এসে নয়, এর নাম পলাশ। আমরা 2 জন একসঙ্গে এসেছি। অন্য ট্রেনে এসে এখানে আমাদের সঙ্গে মিট করার কথা অনির্বাণের, কিন্তু 1 ঘন্টা ধরে ওর জন্য আমরা অপেক্ষা করছি। ও এখনো এলো না, মোবাইল কানেকশনও কাজ করছে না। তার কথা শুনে ভদ্রলোক কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর বললেন, তোমরা 2 জনই বরং আমার সঙ্গে চলো,
আমি হিউম্যান সাইকোলজি বুঝি। সম্ভবত সে ভয় পেয়েছে, সে আসবে না। মেঘ যত গর্জায় তত বসায় না। সন্ধ্যা নেমে আসছে, জল কাদায় বেশ কিছুটা পথ যেতে হবে আমাদের। তার উপর আমার গাড়িটা একটা হেডলাইট আবার আজ ভেঙে গিয়েছে। এই বলে তিনি তাকিয়ে রইলেন নীলুদের দিকে। নীলু বলতে যাচ্ছিল, কিন্তু অনির্বাণ যদি পরের ট্রেনে এখানে এসে পৌঁছে তখন কি হবে? কিন্তু তার আগেই প্ল্যাটফর্মে মাইকে ঘোষণা শোনা গেল। বিশেষ ঘোষণা, ঝড় বৃষ্টিতে কুতুবপুর স্টেশনে গাছ পড়ে ওভারহেডে তার ছিঁড়ে যাওয়ায় আপ লাইনে রাত 10টা পর্যন্ত কোনো ট্রেন চলবে না। যাত্রী সাধারণের সুবিধার্থে এই সংবাদ জানানো হচ্ছে। ঘোষণাটি শুনে ধুজুটিবাবু বললেন, এরপর তারা আসার কোনো সম্ভাবনা নেই। আর যদি সে কোনোভাবে এখানে এসে হাজির হয়, আর যদি তার আমার বাড়িতে যাওয়ার সত্যি ইচ্ছা হয়, তাহলে যে কোনো ভ্যান রিক্সাকে বললেই সে আমার বাড়িতে নিয়ে যাবে। এই কথাগুলো বলে তিনি পলাশদের উত্তরে অপেক্ষা না করে বললেন, এসো। এবার হাঁটতে শুরু করলেন তার গাড়িতে যাওয়ার জন্য। পলাশ আর নীলু একবার পরস্পরের দিকে তাকিয়ে অজ্ঞতা ধুজুটিবাবুকে অনুসরণ করলো। গাড়িতে উঠে ধুজুটিবাবু চালকের আসনে বসলেন। পলাশরা বসলো তার পেছনের আসনে। গাড়িতে ওঠার সময় প্রায় ভিজে গেল পলাশরা। গাড়ি স্টার্ট নেওয়ার সঙ্গে সঙ্গে যেন ঝুপ করে অন্ধকার নামলো বাইরে। একটা হেডলাইটের আলোয় খানাখন্দে ভরা মেঠো পথ দিয়ে বর্ষার অন্ধকারে ধুজুটিবাবুর গাড়ি ছুটল তার বাড়ির দিকে। মিনিট 20 পর ধুজুটিবাবুর বাড়ির সামনে এসে পৌঁছলো পলাশরা। একটা মাঠের ঠিক মাঝখানে একলা ভূতের বাড়ির মতো দাঁড়িয়ে আছে পুরনো ধাঁচের দোতলা বাড়িটা। কোনো আলো আসছে না বাড়ির ভেতর থেকে। গাড়িতে একটাও কথা বলেনি ধুজুটিবাবু। পলাশের মনে হলো হয় তিনি গভীরভাবে কিছু ভাবছেন, নয়তো স্বভাবগত কারণেই হয়তো তিনি গম্ভীর। গাড়ি থেকে নামার সময় শুধু বললেন, এখানে কোনো ইলেকট্রিসিটি নেই, তবে একটা রাত তোমাদের আশা করি তেমন অসুবিধা হবে না। পলাশরা গাড়ি থেকে নামতে ঘাস জমিতে জমে থাকা জলে তাদের পায়ের পাতা ডুবে গেল। বৃষ্টি একটু ধরেছে ঠিক, তবে বাতাস এখনো বইছে। মাঠের চারপাশ থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। জলের মধ্যে ছপ ছপ শব্দে পা ফেলে পলাশরা তার পেছন পেছন উঠে এলো বাড়ির বারান্দায়। পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট টর্চ বের করে সেটা জ্বালিয়ে চাবি দিয়ে একটা ঘরের দরজা খুললেন তিনি। তারপর ঘরের ভেতর ঢুকে একটা লণ্ঠন জ্বালিয়ে তাদের দুজনকে সে ঘরে বসতে বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ঘরটা পুরনো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। একটা পুরনো আমলের পালঙ্ক আছে ঘরটায়। বিছানার ওপর বসে নীলু বলল, সম্ভবত এই ঘরেই আমাদের আজ রাত কাটাতে হবে। পলাশ কোনো জবাব দিল না। সে ভাবতে লাগলো, অনির্বাণ এলো না কেন? সত্যি কি ভয় পেয়ে গেল? মিনিট 3 মধ্যেই একটা পাথরের থালায় মিষ্টি আর জল নিয়ে ঘরে ঢুকলেন ধুজুটিবাবু। থালা আর জলের গ্লাস পালঙ্কের পাশে একটা টেবিলের উপর রাখলেন। তোমরা এগুলো খেয়ে নাও, আমি ততক্ষণ রাতের খাবারের ব্যবস্থা করে আসি। এবারে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। পাথরের থালায় বেশ বড় বড় অনেক মিষ্টি। সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছে পলাশরা। মিষ্টিগুলো দেখে তাদের খিদে পেয়ে গেল। তারা খেতে শুরু করলো। রাতের খাবার সেরে যখন ধুজুটিবাবু আবার পলাশদের ঘরে এলেন, তখন তাদের খাওয়া শেষ। তিনি পলাশদের বললেন, চলো এবার অন্য ঘরে গিয়ে বসে কথা বলি। সে ঘর ছেড়ে বেরিয়ে সবাই গিয়ে হাজির হলো বাড়ির এক প্রান্তে একটা ঘরে। সেই ঘরের ঠিক মাঝখানে একটা কাঠের তেপায়া টেবিলের উপর একটা ছোট্ট মোমবাতি জ্বলছে। আর সেই টেবিলের চারদিকে সাজানো আছে 4টে কাঠের চেয়ার। এছাড়া অন্য কোনো আসবাবপত্র সেই ঘরে নেই। ঘরটায় আরো একটা দরজা আছে। ঘরে ঢুকে সেই দরজাটাও খুলে দিলেন ধুজুটিবাবু। বাড়ির পেছনের দিকের মাঠ থেকে এক ঝলক ভেজা বাতাস এসে ঢুকলো সেই ঘরের ভেতর। টেবিলের পাশে একটা চেয়ারে বসলেন ধুজুটিবাবু। তার কথা মতো সেখানে অন্য দুটো চেয়ারে পাশাপাশি বসলো পলাশ আর নীলু। চেয়ারে বসার পর একবার তাদের দিকে ভালো করে দেখলেন ধুজুটিবাবু। পলাশে মনে হলো তিনি যেন তাদের জরিপ করে নিলেন। ফাঁকা চেয়ারটা দেখিয়ে গম্ভীর গলায় তিনি বললেন, একটা চেয়ার তোমাদের সেই বন্ধুর জন্য নির্দিষ্ট ছিল, কিন্তু সে তো এলোই না। 4 জন না হলে প্ল্যানচেটে বসা যাবে না। আমি ভেবেছিলাম তোমাদের কথার দাম আছে, তাই তোমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। এখন বুঝলাম
তাকে কথা শেষ করতে না দিয়ে প্রসঙ্গটা এড়াবার জন্য নীলু বলল, প্ল্যানচিটে বসা না গেলেও আপনার মতো সিদ্ধ পুরুষদের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। আচ্ছা, পঞ্চমুণ্ডির আসনে কিভাবে সব সাধনা করা হয় তা একটু শোনাবেন? আমার খুব জানার ইচ্ছে। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর গম্ভীর কণ্ঠে ধ্রুজটিবাবু বললেন, তাহলে এসব কথাই বলি, শোনো। তোমরা যে সাধনার কথা শুনতে চাইলে তা অতি কঠিন সাধনা। লাখে একজন তন্ত্র সাধকের এই সাহস হয়। অনেকের মৃত্যু হয়েছে এই সাধনা করতে গিয়ে। প্রথমে সংগ্রহ করে আনতে হয় কোনো লাশ। মহাশ্মশানের অমাবস্যার রাতে সে লাশের উপর পঞ্চমুণ্ডির আসন পেতে বসতে হয়। সঙ্গে রাখতে হয় মাটির ভারে চাল ভাজা ও নরকরটিতে মদ। মন্ত্র উচ্চারণে প্রেতাত্মা এসে প্রবেশ করে সেই শরীরে। জীবন্ত হয়ে ওঠে লাশ। বিভৎস চিৎকার করতে করতে মাঝে মাঝে সে বলে ওঠে, দে দে, আমার বড় খিদে পেয়েছে। এখন এক মুঠো চাল ভাজা আর সুরা বা মদ তার মুখে ঢেলে দিয়ে শান্ত করতে হয় তাকে। এ সময় কেউ ভয় পেয়ে গেলে তার নির্ঘাত মৃত্যু। লাশের উপর পাতা আসনে শক্ত হয়ে বসে চামুন্ডা মন্ত্র জপ করতে হয়। সে মন্ত্র অত্যন্ত কঠিন। মন্ত্রের জোরে বসে থাকে প্রেতাত্মা। মন্ত্রের সামান্য ভুলচুক হলে যে বুকের উপর বসে আছে তাকে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়াবে সে লাশ। তারপর এই পর্যন্ত বলে হঠাৎ চুপ করে গেলেন ধ্রুজটিবাবু। পলাশরা ডুবে গিয়েছিল তার গল্পের মধ্যে। তিনি থামতেই নীলু উত্তেজনা চাপতে না পেরে বলে উঠল, তারপর তারপর? তার কথার কোনো জবাব না দিয়ে পেছন দিকে খোলা দরজার দিকে তাকিয়ে বললেন, বাইরে থেকে একটা শব্দ আসছে না? তার কথা শুনে কান খাড়া করলো পলাশরা। হ্যাঁ, একটা শব্দ। দরজা দিয়ে বাইরে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কে যেন মাঠের জমা জলে ছপ ছপ শব্দে পা ফেলে বাড়িটার দিকে এগিয়ে আসছে। ক্রমশ শব্দটা এগিয়ে আসতে লাগলো। বলতে গেলে সে যেন আসছে পলাশরা যে ঘরে বসে আছে সেই ঘর লক্ষ্য করেই। সকলেই তাকিয়ে রইলেন দরজার দিকে। দরজার একদম কাছে এসে থেমে গেল শব্দটা। কয়েক মুহূর্তে কোনো সারা শব্দ নেই। তারপরে দরজার বাইরে অন্ধকার থেকে ফুটে উঠল একটা মানুষের অবয়ব। ঘরের ভেতর উকি মারল একটা মাথা। তা দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ধ্রুজটিবাবু বলে উঠলেন, কে কে তুমি? আর তারপরেই আগন্তুককে চিনতে পেরে নীলু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে উল্লাসে ধ্রুজটিবাবুর উদ্দেশ্যে বলল, ও হলো আমাদের সেই বন্ধু যার আসার কথা ছিল। ধ্রুজটিবাবু যেন একটু অবাক হয়ে গেলেন। অবশ্য পলাশ আর নীলুও অবাক হয়ে গিয়েছে। সে যে এখানে এভাবে হাজির হবে তারা কেউ আশা করেনি। ধ্রুজটিবাবু বললেন, এসো এসো, ভেতরে এসো। ঘরের ভেতর পা রাখলো অনির্বাণ। সে একদম কাক ভেজা, জল চুইয়ে পড়ছে মাথা থেকে। ঘরে ঢুকে একটু হেসে সে বলল, আমার আসতে একটু দেরি হয়ে গেল, অনেক কষ্ট করে আসতে হলো তো। পলাশ বলল, আমরা তো ভেবেছিলাম তুই আর এলি না। অনেকক্ষণ আমরা প্ল্যাটফর্মে অপেক্ষা করেছি তোর জন্য। অনির্বাণ পকেট থেকে একটা রুমাল বের করে মাথা মুছতে মুছতে বলল, আমি যখন আসবো বলেছি তখন আসবই, তাই তো এত কষ্ট করেও। ধ্রুজটিবাবু এবার বললেন, দাঁড়িয়ে কেন? চেয়ারে বসো, চেয়ারে বসে কথা বলো। মাথা মুছে অনির্বাণ এসে বসলো পলাশের পাশের চেয়ারটায়। এত ভিজেছে যে মোমের আলোয় তার মুখ যেন রক্তশূন্য বলে মনে হলো। সে বসার পর ধ্রুজটিবাবু তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি মিডিয়াম হতে চেয়েছিলে? তোমার নাম কি? অনির্বাণ প্রথমে ঘাড় নেড়ে জানালো হ্যাঁ। তারপর বলল, আমার নাম তাতাই। অনির্বাণ হঠাৎ তার ডাক নামটা বলল কেন তা বুঝতে পারল না পলাশ। তার নাম শোনার পর ধ্রুজটিবাবু বললেন, তুমি কি জানো যে মিডিয়াম হয় অনেক সময় কোনো শয়তান আত্মা মিডিয়ামকে ছেড়ে যাওয়ার সময় তার ক্ষতি করে দিয়ে যায়? অনির্বাণ তার কথার উত্তরে বলল, ক্ষতি করে মানুষেরা, আত্মা নয়। কোনো আত্মা কোনো ক্ষতি করতে পারবে না। ধ্রুজটিবাবুর দিকে তাকিয়ে একটু যেন রুক্ষস্বরে কথাগুলো বলল অনির্বাণ। তার কথা শুনে ধ্রুজটিবাবু কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর স্বরে বলে উঠলেন, বাহ, তোমার সাহস আছে দেখছি।
তবে বেশি সাহস ভালো নয়। অনির্বাণ তার কোনো কথা উত্তর দিল না। বাবু এরপর নীলুর দিকে তাকিয়ে বললেন, তোমাদের বন্ধু যখন এসেই পড়েছে, তখন আর পঞ্চমুণ্ডির আসনে গল্প বলে সময় নষ্ট না করে প্ল্যান চারটা শুরু করি। তোমাদের অবিশ্বাসী বন্ধু নিশ্চয়ই ভেতরে ভেতরে উদ্গ্রীব হয়ে উঠেছে প্ল্যান চেটে বসার জন্য। বৃষ্টির মধ্যে এতটা পথ ভিজে এসেছে মিডিয়াম হবে বলে। এই বলে তিনি মৃদু কটাক্ষ করলেন অনির্বাণকে। অনির্বাণ তার কথা শুনে বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সময় নষ্ট করে লাভ নেই, আমাকে আবার ফিরে যেতে হবে। একথা শুনে পলাশ বলল, সে কি রে, তুই এবার এই ঝড় বৃষ্টিতে ফিরে যাবি? অনির্বাণ একটু বিষণ্ণভাবে পলাশকে বলল, না রে, আমার এখানে রাতে থাকা হবে না, অনেক লোকজন এসেছে বাড়িতে, আমাকে ফিরতেই হবে। বাবু বললেন, ঠিক আছে, তাহলে বরং শুরু করা যাক। দরজা দুটো বন্ধ করে দিতে হবে এবার। তবে প্ল্যান চেটে বসার আগে একটা কথা তোমাদের বলে দিই, কারো হার্ট দুর্বল থাকলে কিন্তু প্ল্যান চেটে না বসাই ভালো। দুর্ঘটনা ঘটলে আমাকে কেউ কিন্তু দোষ দিও না। তার কথা শেষ হতেই অনির্বাণ একটা বাঁকা হাসি হেসে বলল, আমাদের সকলেরই হার্ট ঠিক আছে। আপনার হার্ট ঠিক আছে তো? আপনি নিজে ভয় পাচ্ছেন না তো? তার কথা শোনা মাত্রই যেন তপ করে চলে উঠল বাবুর চোখ দুটো। তিনি কি যেন বলতে গিয়েও নিজেকে সংবরণ করে নিলেন। মৃদু হেসে শুধু তিনি বললেন, যে পঞ্চমুণ্ডির আসনে বসে সব সাধনা করে সে কোনো প্রেতাত্মাকে ভয় পায় না। নীলু উঠে গিয়ে দরজা দুটো বন্ধ করে এলো। টেবিলের একদম কাছে চেয়ারগুলো আরো এগিয়ে নিয়ে বসলো সকলেই। মোমটা প্রায় শেষ হয়ে এসেছে। তার মৃদু আলোয় চেয়ারে বসে থাকা পলাশদের ছায়াগুলো কাঁপছে। চারপাশে কোনো শব্দ নেই। সকলেই ঠিকভাবে বসার পর কয়েক মুহূর্ত অনির্বাণের দিকে তাকিয়ে বাবু বললেন, তোমরা আমার মতো এইভাবে দু হাতের আঙ্গুলগুলোকে টেবিলের উপর আলতো করে ছুঁয়ে রাখো। আমি আলো নেভানোর পর কেউ কোনো কথা বলবে না, শুধু এক মনে চিন্তা করবে পরিচিত কোনো মৃত ব্যক্তির কথা। পলাশরা তার দেখা দেখি টেবিলের উপর আঙ্গুল রাখলো। আঙ্গুল রাখতে গিয়ে পলাশেরও আঙ্গুল মুহূর্তের জন্য যেন ছুঁয়ে গেল তার পাশে বসা অনির্বাণের হাতের পাতা। পলাশে মনে হলো বৃষ্টিতে ভিজে অনির্বাণের হাত যেন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। বাবু সকলের মুখের দিকে তাকিয়ে এক ফুয়ে মোমবাতিটা নিভিয়ে দিলেন। সারা ঘরে নেমে এলো জমাট বাঁধা অন্ধকার। সকলেই এক মনে চিন্তা করতে লাগলো পরিচিত কোনো মৃত মানুষের কথা। নিস্তব্ধ অন্ধকার। মিনিট পাঁচেক পর পলাশের মনে হলো টেবিলটা যেন থর থর করে একবার কেঁপে উঠল। তারপরে শোনা গেল বাবুর গভীর অথচ চাপা কণ্ঠস্বর, আপনি কি এসেছেন? এসে থাকলে টেবিলে একবার শব্দ করুন। টেবিলটা আরো একবার কেঁপে উঠল। তারপর একটা পায়ায় শব্দ শোনা গেল, ঠক। পলাশের একটু ভয় করলো এবার। বাবুর গলা শোনা গেল, তাহলে আপনি এসেছেন, আপনার নাম কি? পলাশের পাশে বসে থাকা অনির্বাণের গলায় প্রথমে একটা ঘর ঘর শব্দ শুরু হলো। তারপর একটা অস্পষ্ট স্বর শোনা গেল, আমার নাম নামটা স্পষ্ট শোনা গেল না শেষ পর্যন্ত। আপনার ঠিকানা কি? এরপর প্রশ্ন করলেন বাবু। আবার সেই ঘর ঘর শব্দ শোনা গেল অনির্বাণের গলা থেকে। তারপর একটা ভাঙা ভাঙা স্বর এসে ধীরে ধীরে বলল, ৭৭ গণেন্দ্র মিত্র লেন, শ্যামবাজার, কলকাতা। ঠিকানাটা শুনে প্রথমে একটু চমকে উঠল পলাশ। আর এই তো তাদের দুটো বাড়ি পরেই অনির্বাণের বাড়ির ঠিকানা। ও, তাহলে অনির্বাণ তাহলে কায়দা করে তার ডাক নাম বলেছে বাবুকে। আসলে সে প্ল্যান চেটে বসে নাটক করে ঠকাতে চাইছে বাবুকে। ব্যাপারটা ভেবে ভয় কেটে গিয়ে হাসি পেয়ে গেল তার। হাসি চেপে রেখে সে বাবু এবং অনির্বাণের কথা শুনতে লাগলো। তিনি জিজ্ঞেস করলেন, আপনার কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, খুব কষ্ট, খুব
কষ্ট, কোমরটা একদম ভেঙে গুড়িয়ে গিয়েছে। অনির্বাণের গলার স্বর যেন অনেক দূর থেকে এখন ভেসে আসছে। অনির্বাণ পারে বটে অভিনয় করতে, মনে মনে ভাবলো পলাশ। বাবু বললেন, ও তার মানে আপনার অপঘাতে মৃত্যু হয়েছে? কিভাবে? একটা গাড়ি চাপা দিল আমাকে, সব শেষ, জবাব দিল অনির্বাণ। কি গাড়ি ছিল সেটা? বাস না লরি? না, বাস নয়, একটা অ্যাম্বাসেডর, আজ দুপুরে পার্ক সার্কাসের মোড়ে। এবার সে কি বললো ঠিক বুঝতে পারল না পলাশ। বাবু তার কথা শুনে বলে উঠলেন, তার নম্বর কত ছিল? পলাশের মনে হলো প্রশ্নটা করার সময় তার গলাটা যেন কেঁপে উঠল। কয়েক মুহূর্ত নিস্তব্ধ, তারপরেই অনির্বাণ স্পষ্ট উত্তর দিল, WBQ5555। তার কথা শোনার সঙ্গে সঙ্গেই অন্ধকারের মধ্যে প্রচণ্ড জোরে আর্তনাদ করে উঠলেন বাবু। তারপর দুম করে একটা শব্দ হলো। পলাশের মনে হলো বাবু যেন চেয়ার থেকে মাটিতে পড়ে গেলেন। পরক্ষণে প্রচণ্ড জোরে হাসতে শুরু করলো অনির্বাণ। ব্যাপারটা ঠিক কি হলো বুঝতে পারল না পলাশ বা নীলু। হাসতে হাসতে অনির্বাণ বলল, দেখ তোদের পঞ্চমুণ্ডির আসনে বসা সিদ্ধ পুরুষ নিজেই কেমন ভয় পেয়ে গেলেন। তারপর হাসি থামিয়ে বলল, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় তোর বিশ্বাসই ঠিক নীলু। তার কথা শেষ হওয়ার পর আবার ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ কিভাবে যেন ঘরের ভিতরে একটা শব্দ হলো, যেন দরজাটা খুলে গেল। এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকলো ঘরের ভেতর। পলাশ বলল, বাবু, ও বাবু, আপনার কি হলো? এই অনির্বাণ। কিন্তু কারো কোনো শব্দ পাওয়া গেল না। নীলিও তাদের নাম ধরে ডাকলো। তারপর পকেট থেকে একটা লাইটার বের করে জ্বালালো। মৃদু আলোয় তারা দেখতে পেল মাটিতে পড়ে আছেন বাবু। তার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছে, কিন্তু অনির্বাণ ঘরের মধ্যে নেই, তার চেয়ার খালি। নীলু লাইটার নিয়ে মোমের টুকরোটা জ্বালিয়ে দিল। বাবুর পাঞ্জাবির পকেট থেকে টর্চটা ছিটকে পড়েছিল মেঝের উপর। পলাশ সেটা চট করে কুড়িয়ে নিয়ে নীলুকে বলল, তুই বাবুকে দেখ, আমি দেখি অনির্বাণ কোথায়। সে এভাবে ঘর থেকে বেরিয়ে গেল কেন? ঘর ছেলে খোলা দরজা দিয়ে বারান্দায় বেরিয়ে এলো পলাশ। টর্চ জ্বালিয়ে এসে দেখতে পেল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে বাবুর গাড়ি। টর্চের আলোয় মাঠের বেশি দূর যাচ্ছে না, আর কিছু দেখা যাচ্ছে না মাঠে। বারান্দাতেও অনির্বাণ নেই। বারান্দা থেকে মাঠে নেমে কয়েক পায়ে এগিয়ে টর্চের আলো চারপাশে ঘোরাতে ঘোরাতে চিৎকার করে পলাশ বলে উঠল, এই অনির্বাণ, তুই কোথায় গেলি? অনির্বাণ? ঠিক সেই সময়ে পলাশের পকেটে বেজে উঠল মোবাইলটা। কানে দিতেই ওপাশ থেকে মোবাইলে ভেসে এলো পলাশদের বন্ধু অসীমের গলা। কে পলাশ? আমি অসীম বলছি। তোরা যেখানে আছিস সেখান থেকে এখনই কলকাতা ফিরায়, খুব জরুরি। অনেকক্ষণ ট্রাই করার পর তোদের ধরতে পারলাম। পলাশ বলল, কেন, কি হয়েছে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে অসীম বলল, অনির্বাণ আর নেই রে। আজ দুপুরে পার্ক সার্কাসের মোড়ে একটা অ্যাম্বাসেডর তাকে। আর বলতে পারল না অসীম, কান্নায় ভেঙে পড়ল। পলাশ তাকে চিৎকার করে বলল, কি বলছিস তুই? অনির্বাণ তো এক্ষুনি। কথাটা শেষ করতে পারল না পলাশ। উত্তেজিতভাবে তার টর্চ ঠিক সেই জায়গায় আলো ফেললো যেখানে বাবুর অ্যাম্বাসেডর গাড়িটা ছিল। নম্বর প্লেট দেখতে পেল পলাশ। সেখানে জল করছে গাড়ির নম্বরটা, WBQ5555।
হঠাৎ করেই একটা ঘসঘস শব্দ করে রাস্তার একপাশে দাঁড়িয়ে পড়লো গাড়িটা। সুনন্দ তার পাশের ড্রাইভারের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হলো? ড্রাইভার বলল, মনে হয় পেছনে একটা টায়ার ফেসে গেল আবার। সে নেমে পড়লো গাড়ি থেকে। সুনন্দও নিচে নামলো। হ্যাঁ, পেছনে বাঁ পাশের টায়ারটা চুপসে গিয়েছে। সেদিকে তাকিয়ে সুনন্দ বলল, টায়ারটা পুরনো নাকি? ড্রাইভার একটু আক্ষেপে সুরে বলল, না স্যার, একদম নতুন টায়ার। কলিয়ালির রাস্তা তো, ভারী ভারী ট্রাক চলে, লোহা লক্করের টুকরো পড়ে থাকে রাস্তায়, তাতেই মনে হয় ফেসে গিয়েছে। এ রাস্তায় এর আগেও একবার আমার সাথে এরকম হয়েছে। সুনন্দ প্রশ্ন করলো, এখান থেকে ম্যাকেঞ্জি কলিয়ারি কত দূরে? ড্রাইভার দূরে অন্ধকারের দিকে আঙ্গুল তুলে বলল, ওই দিকে, ওই যে ওপাশে একটা টিলা দেখা যাচ্ছে, তার আরেকটু ওদিক থেকেই তো কলিয়ারি শুরু হয়েছে। ড্রাইভার যেদিকে দেখালো সুনন্দ তাকালো সেদিকে। আকাশে চাঁদ থাকলেও তার আলো কেমন যেন অম্লান। সেই আলোয় বেশ কিছু দূরে অস্পষ্ট কয়েকটা টিলা চোখে পড়লো সুনন্দর। গাড়ি যেখানে দাঁড়িয়ে পড়েছে সেখান থেকে জায়গাটা 8 মাইল মতো দূরে হবে, আর একটু এগুলেই পৌঁছে যাওয়া যেত সেখানে। সুনন্দ ঘড়ির দিকে তাকালো। রাত 9টা বাজতে চলেছে। কলিয়ারিতে গিয়ে কাজ সেরে কাল ভোরেই কলকাতা ফিরতে হবে, তার কোম্পানির সেই রকমই নির্দেশ। ড্রাইভার গাড়ির ডিকি খুলে যন্ত্রপাতি নামাতে শুরু করলো চাকাটা পাল্টে ফেলার জন্য। সুনন্দ তাকে বলল, তোমার কত সময় লাগবে? ড্রাইভার বলল, বেশিক্ষণ নয়, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। চারপাশে গুমট গরম, আকাশে মেঘ আছে, তার আড়ালে মাঝে মাঝে ঢেকে যাচ্ছে চাঁদ। এখানে এর আগে কোনোদিন আসেনি সুনন্দ। সে যে কোম্পানিতে চাকরি করে তাদের বেশ কয়েকটি কয়লা খনি আছে এই অঞ্চলে। কোম্পানি তাদের গাড়িতে সুনন্দকে পাঠিয়েছে ম্যাকেঞ্জি খনি থেকে একটা রিপোর্ট সংগ্রহ করে হেড অফিসে জমা দেওয়ার জন্য, কলিয়ারির ম্যানেজার রিপোর্ট তৈরি করে রাখার জন্য। সুনন্দ অফিসে তার উপরওয়ালার মুখ থেকে যতটুকু শুনেছে তাতে সে জানতে পেরেছে যে কোম্পানি সম্ভবত বন্ধ করে দেবে তাদের খনি। হঠাৎই তার কানে এলো একটা গাড়ির ইঞ্জিনের শব্দ। শব্দটা শুনে সুনন্দ ভালো করে ঠাউর করবার পর বুঝতে পারল অন্ধকারের মধ্য দিয়ে রাস্তার পাশের মাঠের ভেতর দিয়ে একটা গাড়ি যেন এগিয়ে আসছে তাদের দিকেই। গাড়িটা কোনো আলো নেই, শুধু তার শব্দটা ক্রমশ এগিয়ে আসছে। শব্দটা কানে গিয়ে ঠিকেছে সুনন্দের ড্রাইভারেরও। সেও উঠে দাঁড়িয়ে তাকালো এদিক সেদিক। তারপর বলল, মনে হয় একটা জিপ আসছে স্যার। গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে এক ভদ্রলোক প্রশ্ন করলেন, আপনারা কি ম্যাকেঞ্জি খনিতে যাওয়ার জন্য কলকাতা থেকে এসছেন? তার প্রশ্ন শুনে অবাক হয়ে গেল সুনন্দ। উত্তর দিল, হ্যাঁ, আপনি? গাড়ি থেকে নেমে পড়লেন ভদ্রলোক। তার পরনে সাদা জামা প্যান্ট। ভদ্রলোকের বয়স বছর 50 হবে। ভদ্রলোক সুনন্দকে নমস্কার করে বললেন, আমি ম্যাকেঞ্জি কলিয়ারির ম্যানেজার। কোম্পানির হেড অফিস থেকে তার পেয়েছি আপনি আসছেন। দেরি হচ্ছে দেখে আপনাকে খুঁজতে বেরিয়েছি। এই ভদ্রলোকের থেকেই সুনন্দর রিপোর্ট সংগ্রহ করার কথা। সুনন্দ ভদ্রলোকের কথা শুনে প্রতি নমস্কার জানিয়ে বলল, আমি আগেই পৌঁছে যেতাম। আসলে দুর্গাপুরের কাছে একটা জ্যামে আটকে থাকতে হয়েছিল ঘন্টা 2। তারপর এ পর্যন্ত এসে আবার গাড়িটা পাংচার হয়ে গেল। ভদ্রলোক বললেন, এত দূর আসতে রাস্তায় নিশ্চয়ই আপনার খুব ধকল গিয়েছে। এদিকে রাস্তাঘাট তো বেশ ভাঙাচোরা। কথাটা ভুল বলেননি ভদ্রলোক। শেষ মাইলকুড়ি পথ আসতে আসতে সুনন্দর মনে হচ্ছিল ঝাঁকুনিতে তার হাড় পাঁজর যেন আলগা হয়ে যাচ্ছে। ভদ্রলোকের কথার জবাবে সুনন্দ বলল, হ্যাঁ, একটু ধকল গেল। ভদ্রলোক বললেন, আপনি বরং সামনের রাস্তাটুকু আমার জিপে চলুন। বেশিক্ষণের পথ নয়, মাত্র 15 মিনিট লাগবে। তার কথা শুনে সুনন্দ তাকালো তার ড্রাইভারের দিকে। ড্রাইভার বলল, আপনি ওর সঙ্গে চলে যান, আমি পৌঁছে যাবো ওখানে। সুনন্দ ড্রাইভারকে বলল, তুমি অন্ধকার রাস্তার মধ্যে গাড়ি নিয়ে একলা থাকবে নাকি? তার চেয়ে বরং গাড়িটা সারিয়ে নাও, তারপর একসঙ্গে যাওয়া যাবে। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে ভদ্রলোক বললেন, ওর জন্য আপনার চিন্তা নেই, আমি একজন লোক এখানে রেখে যাচ্ছি। এই বলে তিনি মংলু বলে একটা হাঁক দিতেই জিপের পেছন থেকে নেমে এলো একজন। লোকটি মনে হয় সাঁওতাল শ্রমিক গোছের কেউ। তার শরীরে কালো রং যেন মিশে গিয়েছে অন্ধকারের সঙ্গে। সে নিচে নেমে দাঁড়াবার পর তার ড্রাইভার বলল, আপনি যান না,
এরকম অন্ধকার রাস্তায় একলা থাকার অভ্যেস আমার আছে। তাছাড়া ম্যানেজার সাহেব একজন লোক তো রেখেই যাচ্ছেন, আপনি ভাববেন না, যান। যদিও ভদ্রলোক নিজেকে ম্যানেজার বলে পরিচয় দিচ্ছেন, আর সুনন্দর এই ভদ্রলোকের কাছ থেকেই রিপোর্টটা নেওয়ার কথা, কিন্তু ইনি সত্যি সত্যি ম্যানেজার তো। অচেনা লোকের গাড়িতে চড়ে বসার আগে পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়া দরকার। ভদ্রলোক বুঝতে পারলেন সুনন্দর মনের কথা। তিনি একটু হেসে সুনন্দকে বললেন, এই অন্ধকার রাস্তার মাঝে হঠাৎ এসে হাজির হলাম বলে আপনি ভাবছেন আমি সত্যি ম্যানেজার কিনা? এত ড্রাইভারকে জিজ্ঞাসা করুন ও এর আগে আমাকে দেখেছে কিনা। ড্রাইভার বলল, হ্যাঁ স্যার, উনি আমাদের ম্যানেজার সাহেব। আগে যখন এখানে কোম্পানি সাহেবদের নিয়ে আসছিলাম তখন ওনাকে দেখেছি। সুনন্দ একটু লজ্জা পেল। সে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, চলুন আপনার গাড়িতে যাওয়া যাক। ভদ্রলোক মংলু নামের লোকটিকে সেখানে থেকে যাওয়ার নির্দেশ দিয়ে চেপে বসলেন জিপে। সুনন্দ তার নিজের গাড়ি থেকে ব্রিফকেসটা বের করে নিয়ে উঠে পড়ল জিপে। ভদ্রলোক চাবি ঘুরিয়ে গাড়ির ইঞ্জিন চালু করতেই গাড়িটা গো গো শব্দ করে উঠল। গাড়ির মুখটা প্রথমে ঘুরে গেল, তারপর রাস্তা ধরে চলতে লাগলো। গাড়িতে হেডলাইট নেই। সুনন্দ তাই প্রশ্ন করলো, লাইট ছাড়া আপনি চালাচ্ছেন কিভাবে? ভদ্রলোক বললেন, এই অঞ্চলের রাস্তাঘাট আমি হাতের তালুর মতো চিনি, অন্ধকারে তাই আমার কোনো অসুবিধা হয় না। সুনন্দ বলল, আপনি নিশ্চয়ই অনেক কাল আছেন এখানে? ভদ্রলোক বললেন, হ্যাঁ, অনেকদিন, তা প্রায় 30 বছর। সুনন্দ হঠাৎ খেয়াল করলো ভদ্রলোকের নামটা এখন পর্যন্ত জানা হয়নি তার, তাই বলল, আচ্ছা আপনার নামটা কি? ভদ্রলোক বললেন, আমার নাম নীলমাধব মজুমদার। যদিও এ নামে আমাকে এখানে কেউ খুঁজে পাবে না, সকলেই আমাকে ম্যানেজার বাবু বলেই ডাকে। এই পরিচয়ের আড়ালে আমার আসল নামটাই হারিয়ে গিয়েছে। সুনন্দ কোনো কথা বলল না, বাইরের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল। তা হঠাৎ চোখে পড়লো কিছুটা দূরে অন্ধকারে একটা রেখা যেন চিকচিক করছে। সুনন্দ প্রশ্ন করলো, ওটা কি? গাড়ি স্টিয়ারিং ঘুরতে ঘুরতে নীলমাধব বললেন, ওইটাই হলো দামোদর নদ, আমাদের খাদানের পাশ দিয়ে বয়ে গেছে। খাদান কাকে বলে জানেন তো? খাদান মানে কয়লা খনির গর্তকে বলে, এটা সুনন্দ জানে। সে বলে, হ্যাঁ আমি জানি। টিলা থেকে নামতে শুরু করলো জিপ। নিচে নেমে কিছু দূর এগোবার পর সুনন্দ বুঝতে পারলো তারা কলিয়ারির অঞ্চলে ঢুকেছে। মাঝে মাঝে রাস্তার দুপাশে ডাই করে রাখা আছে কয়লা। চোখে পড়লো বেশ কয়েকটা ওয়াগনও। কয়লার পাহাড়ের মধ্যে দিয়ে কিছুটা এগিয়ে তারা ঢুকলো একটা রাস্তায়। তার দুপাশে খাপড়ায় নিচু ছাদওয়ালা সার সার বাড়িঘর, মনে হয় শ্রমিকদের বস্তি, কিন্তু কোথাও কোনো আলো জ্বলছে না, লোকজনও চোখে পড়ছে না। মিনিট 5 চলার পর আবার বাঁক নিল গাড়ি। তারপর কয়লা স্তূপের মধ্যে দিয়ে আরো কিছুটা এগিয়ে গেল জিপটা। নীলমাধব বাবু বললেন, আমরা চলে এসেছি। গাড়ি থেকে ব্রিফকেসটা নিয়ে নেমে পড়ল সুনন্দ। নেমে পড়লেন নীলমাধব বাবু। সামনে দাঁড়িয়ে আছে বিরাট একটা পুরোনো আমলের বাড়ি। বাড়িটা দেখেই সুনন্দর ধারণা হলো ভালো করে পরিচর্যা করা হয় না। বেশ কিছু ঝোপ জঙ্গল জন্মে গিয়েছে বাড়ির চারপাশে। বাড়ি থেকে নেমে বাড়ির দিকে এগোতে এগোতেই নীলমাধববাবু বললেন, সাহেবরা যখন প্রথম এখানে এসে খনির ব্যবসা চালু করে তখন এটাই ছিল খনির অফিস বাড়ি। এখন অবশ্য কয়েক বছর ধরে নতুন অফিস বাড়ি তৈরি হয়েছে 3 নম্বর খাদানের কাছে। সুনন্দ প্রশ্ন করলো, তাহলে এই বাড়িটা? সদর দরজা তালা খুলতে খুলতে নীলমাধববাবু বললেন, আমি এ বাড়িটায় থাকি। আপনি একলা থাকেন এখানে? আপনার ফ্যামিলি? ভদ্রলোক বললেন, সারা জীবন এই কয়লা খনির শ্রমিকদের সঙ্গে কাজ করতে করতেই সময় কেটে গেল। বিয়ে থা আর আমার করা হয়নি, তাই বলতে পারেন ঠিক ফ্যামিলি বলতে যা বোঝায় তা আমার নেই। খাদানে যে শ্রমিকরা কাজ করে বলতে পারেন ওরাই আমার ফ্যামিলি। বাড়ির ভেতরটা অন্ধকার। দরজা খোলার পর নীলমাধববাবুর পেছন পেছন সুনন্দরটা ঘর পেরিয়ে ঢুকলো আরেকটা ঘরের মধ্যে। ঘরে ঢোকার পর একটা লণ্ঠন জ্বালালো। মৃদু আলো ছড়িয়ে পড়লো ঘরে। ঘরটা বেশ বড়। দেওয়ালে গায়ে দাঁড় করানো আছে শাঁস আর লোহার আলমারি। এর মধ্যে গাদা করে রাখা আছে পুরনো কাগজপত্র, ছেঁড়া ফাইল ইত্যাদি। ঠিক ঘরের মাঝখানে রাখা আছে একটা বড় টেবিল, আর তার এক পাশে একটা পুরনো গদি লাগানো চেয়ার, অন্য পাশে একটা হাতলওয়ালা কাঠের চেয়ার। টেবিলের উপর রাখা আছে কিছু ফাইলপত্র, পেপার ওয়েট, কলমদানি ইত্যাদি।
লণ্ঠনটা টেবিলে রেখে সুনন্দকে একটা চেয়ারে বসতে বলে গদি দেওয়া চেয়ারটায় বসলেন নীলমাধববাবু। সুনন্দ ব্রিফকেসটা টেবিলের উপর রেখে একটা চেয়ারে নীলমাধববাবুর মুখোমুখি বসল। লণ্ঠনের আলোয় সুনন্দ দেখতে পেল নীলমাধববাবুর মুখটা। তার চেয়ে বয়স কিছুটা বেশি হবে মনে হলো সুনন্দর। তার মাথার চুল পাতলা হয়ে এসেছে, সাদা ছোপ লেগে গেছে গোফে। তবে তার মেদহীন শরীর দেখে মনে হয় ভদ্রলোক এখনো যথেষ্ট পরিশ্রম করেন। আরও একটা ব্যাপার লক্ষ্য করে সুনন্দ, ভদ্রলোকের চোখ মুখে ভাব কেমন যেন বিষণ্ণ। চেয়ারে বসার পর সুনন্দ কয়েক মুহূর্ত চুপ করে থেকে চলে গেল কাজের কথায়। নীলমাধববাবুকে বলল, যে রিপোর্টটা আমার হাতে আপনার দেওয়ার কথা সেটা তৈরি তো? কাল বিকালের মধ্যে কিন্তু রিপোর্টটা আমাকে হেড অফিসে জমা দিতে হবে। নীলমাধববাবু বললেন, হ্যাঁ আমি তৈরি করে রেখেছি। এরপর তিনি টেবিলের একটা ড্রয়ার থেকে রেক্সিন মোড়া একটা কাভার ফাইল বের করে এগিয়ে দিলেন সুনন্দর দিকে। সুনন্দ ফাইলটা খুলল। এক গাদা টাইপ করা কাগজপত্র রাখা আছে। কাগজপত্র অবশ্য কি তা দেখার কোনো সুযোগ নেই সুনন্দর। তার উপর শুধু নির্দেশ আছে ম্যানেজারের কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে হেড অফিসে জমা দেওয়া। ব্যাস, ওই পর্যন্তই তার কাজ। তাই ফাইলটা আবার বন্ধ করে ফেলল সে। নিজের ব্রিফকেসে ফাইলটা রেখে দেওয়ার পর সুনন্দ তাকালো নীলমাধববাবুর দিকে। সুনন্দ আসল কাজ চট করে শেষ হয়ে গেল। এখন রাতে তার মাথা গোজার ব্যবস্থা কোথায় হয়েছে জেনে নিতে হবে নীলমাধববাবুর কাছ থেকে। নীলমাধববাবু বললেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। সুনন্দ বললেন, বলুন। নীলমাধববাবু জিজ্ঞেস করলেন, কোম্পানি কি খাদান বন্ধ করে দেবে? তার প্রশ্নের উত্তর কি দিবে ঠিক বুঝতে পারল না সুনন্দ। এ ব্যাপারটা সেও শুনেছে, তবে তার সত্যতা কতটা তা সুনন্দর জানা নেই। সবটাই শোনা কথা, তাই বলল, কি জানি, সবই তো মালিকদের ব্যাপার। নীলমাধববাবু বিষণ্ণ হয়ে হেসে বললেন, আমি কিন্তু বুঝতে পারছি খাদান বন্ধ হয়ে যাবে, সেই জন্যই রিপোর্টটা চেয়ে পাঠিয়েছে ওরা। একটু থেমে নীলমাধববাবু প্রশ্ন করলেন, আচ্ছা বলতে পারেন, খাদান যদি সত্যি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিকদের কি হবে? এখনকার মাটি তো কালো পাথর দিয়ে দিনের বেলায় বাতাসে আগুন ছড়ায়, চাষাবাস হয়। খাদানের পরিশ্রমিকের উপর নির্ভর করে বেঁচে আছে মানুষগুলো, কি হবে ওদের? কথাগুলো অন্ধকার রাস্তায় দাঁড়িয়েও মনে এসেছিল সুনন্দর। সে বলল, আপনি ওদের কথা খুব ভাবেন তাই না? নীলমাধববাবু বললেন, হ্যাঁ, ওরাই তো আমার সবকিছু, ওদের নিয়ে তো জীবনটা কাটিয়ে দিলাম। সুনন্দ চুপ করে রইল। এ প্রসঙ্গে আর কিছু আলোচনা করা উচিত না। আবার মুখ খুলেন নীলমাধববাবু। সুনন্দর দিকে তাকিয়ে বললেন, আপনি আমার একটা কাজ করে দেবেন? তার গলায় অনুরোধের স্পষ্ট সুর বুঝতে পারল সুনন্দ। জিজ্ঞেস করলো, বলুন, সম্ভব হলে করব। নীলমাধববাবু বললেন, একটা কাগজ আপনাকে পৌঁছে দিতে হবে হেড অফিসে। একটা ক্ষতিপূরণের ব্যাপার আছে। খাদান বন্ধ হয়ে যাওয়ার আগে যদি কাগজটা হেড অফিসে পৌঁছানো যায় তাহলে কিছু গরিব মানুষ আর কটা দিন হয়তো বাঁচতে পারবে। সুনন্দ বলল, ঠিক আছে, কাগজটা আপনার নাম করে হেড অফিসে জমা দিয়ে দেব। তার কথা শুনে অম্লান হাসি ফুটে উঠল নীলমাধববাবুর মুখে। তিনি বললেন, ধন্যবাদ, খুব উপকার করবেন আপনি, কিন্তু কাগজটা তো এখানে নেই, অন্য জায়গায় আছে। আপনি কোন দিন খাদান দেখেছেন? সুনন্দ বলল, না। নীলমাধববাবু বললেন, দেখবেন নাকি খাদান? আপনাকে যে কাগজটা দেব সেটা 7 নম্বর খাদানের ভেতর রাখা আছে। চলুন, আপনার খাদানও দেখা হবে, আবার একা একা বসে থাকতেও হবে না। সুনন্দ অবাক হয়ে বলল, রাতেও খাদানের কাজ হয় নাকি? নীলমাধববাবু বললেন, সবসময় না হলেও কোনো কোনো সময় হয়। এই মুহূর্তে 30 জন শ্রমিক রয়েছে সেখানে। সে বলল, ঠিক আছে চলুন, কিন্তু আমার গাড়িটা এখনো এলো না। নীলমাধববাবু বললেন, চিন্তা করবেন না, গাড়ি ঠিক ঠিক চলে আসবে। বাড়ির বাইরে বেরিয়ে সুনন্দ দেখতে পেল চাঁদ ঢেকে গিয়েছে মেঘের আড়ালে। চারদিক অন্ধকার। আকাশের কোণে একবার বিদ্যুতের ঝিলিক চোখে পড়ল তার। হয়তো বৃষ্টি নামবে। অন্ধকার রাস্তায় সুনন্দকে নিয়ে হাঁটতে শুরু করে নীলমাধববাবু বললেন, দেখবেন খনির ভেতরে কি অসম্ভব পরিশ্রম করে শ্রমিকরা।
অন্ধকারের মধ্যে মিনিট 5 চলার পর সুনন্দ যেখানে এসে হাজির হলো তার চারদিকে ছোট বড় কয়লার পাহাড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক পাশে রাখা আছে 7 ট্রলি। ওতে কয়লা নিচ থেকে রেল লাইনের মতো লাইনের উপর দিয়ে ঠেলতে ঠেলতে উপরে আনা হয়। কাছে একটা বড় ওয়াচ টাওয়ার অন্ধকারে ভূতের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে। সামনে একটা জায়গা উঁচু জাল দিয়ে ঘেরা। টর্চ জ্বালালেন নীলমাধব বাবু। জালে ঘেরা জায়গাটার ভেতর ঢোকার জন্য একটা দরজা মতো আছে। সুনন্দ দেখলো তার মাথার উপর লটকানো একটা টিনের সাইনবোর্ডে হিন্দিতে লেখা আছে 7 নম্বর খাদান, ম্যাকেঞ্জি কলিয়ারি। জালে ঘেরা জায়গাটায় ঢোকার পর নীলমাধব বাবু বললেন, এ খাদানে লিফট নেই, পায়ে হেঁটে নামতে হবে, তবে আপনার কোনো ভয় নেই। এই বলে টর্চে আলো ফেললেন সামনের জমির উপর। সুনন্দ দেখতে পেল বিরাট একটা গর্ত হাঁ করে আছে সেখানে। রেল লাইনের মতো ট্রলির লাইন এগিয়ে গিয়ে হারিয়ে গিয়েছে সেই অন্ধকার গর্তের ভেতর। নীলমাধববাবু টর্চ জ্বালিয়ে ঢুকলেন গর্তের ভেতর, পেছনে সুনন্দ। ঢালু পথ ক্রমশ নিচের দিকে নেমে গিয়েছে। নামতে নামতে নীলমাধববাবু জিজ্ঞেস করলেন, আপনার কি ভয় করছে? মনের ভেতর একটু ভয় ভয় করলেও সুনন্দ মুখে বলল, না। আনুমানিক 4-5 তলা বাড়ির সমান নিচে নামার পর যেন আলোক রেখা চোখে পড়ল সুনন্দর। অস্পষ্ট শব্দও যেন কানে আসতে লাগলো। আর একটু নিচে নেমে সুনন্দ হাজির হলো একটা প্রায় সমতল জায়গায়, যে জায়গাটা ঠিক যেন নিচু ছাদওয়ালা বিরাট হল ঘরের মতো। সেখানে দেয়ালের গায়ে হলদেটে আলো জ্বলছে। লম্বা ধরনের ঘরটার শেষ প্রান্ত থেকে ভেসে আসছে ঠক ঠক শব্দ। কালো কয়লার দেয়ালে গাইতে চালাচ্ছে শ্রমিকরা। নীলমাধব বাবুর সঙ্গে সুনন্দ এগিয়ে গিয়ে দাঁড়ালো। বেশ কয়েকজন শ্রমিক কাজ করছে সেখানে। ওখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা সুড়ঙ্গ চোখে পড়ল সুনন্দের। তবে ভেতর থেকে গাইতে চালানোর ঠক ঠক শব্দ ভেসে আসছে, ঠিক যেন যন্ত্রের মতো কাজ করে চলছে লোকগুলো। খনির ভেতর জ্বলতে থাকা ঘোলাটে আলোয় মনে হচ্ছে তারা যেন ঠিক মানুষ নয়, কালো ছায়া মূর্তি। কয়েক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকার পর নীলমাধববাবু বললেন, দেখেন তো কত পরিশ্রম করে ওরা। সুনন্দ বলল, হ্যাঁ, সত্যি অমানসিক পরিশ্রম। নীলমাধববাবু তারপর বললেন, আসুন কাজটা সেরে ফেলি। একথা বলে তিনি এগিয়ে গেলেন ঘরের একটা কোণের দিকে। সেখানে একটা অতি সাধারণ কাঠের টেবিল আর 2টো চেয়ার রাখা আছে। একটা চেয়ার টেনে বসলেন তিনি। সুনন্দ বসলো একটা চেয়ারে। টেবিলের উপর একটা বাতি আর একটা মোটা খাতা রাখা আছে। নীলমাধববাবু চেয়ারে বসে খাতাটা টেনে নিয়ে বললেন, এটা হলো হাজিরা খাতা। এখন যারা কাজ করছে তাদের নাম ঠিকানা লেখা আছে। এই বলে কাগজ কলম বের করে খাতা থেকে কয়েকটি নাম ঠিকানা টুকতে লাগলেন। সুনন্দ তাকিয়ে দেখলো তাকে। হঠাৎ পায়ের পাতায় কিসের স্পর্শ অনুভব করলো সুনন্দ। নিচের দিকে তাকিয়ে এসে দেখতে পেল হঠাৎই যেন ঘরের মেঝেটা খানিকটা জলে ডুবে গিয়েছে। একটু আগেও তো মেঝেটা শুকনো খটখটে ছিল, তাহলে জল কোথা থেকে এলো? পাটা একটু উঠিয়ে বসলো সুনন্দ। মনে মনে লিখে চলেছে নীলমাধববাবু। কয়েক মুহূর্ত পরে সুনন্দর মনে হলো আবার যেন জল ছুঁয়ে যাচ্ছে তার পা। হ্যাঁ, সত্যি জল যেন কয়েক মুহূর্তের মধ্যে আরো ইঞ্চি খানেক উপরে উঠে এসেছে। নীলমাধববাবুর কোনো ভাবান্তর নেই। সুনন্দ দেখতে পেল টেবিলের নিচে নীলমাধববাবুর গোড়ালি পর্যন্ত জলে ডুবে গিয়েছে। এবার সে বাধ্য হয়ে নীলমাধববাবুকে বলল, এ কি, এত জল এসে গেল কিভাবে? আমার পা তো জলে ভিজে যাচ্ছে। নীলমাধববাবু লিখতে লিখতে বললেন, দামোদরের জল। সুনন্দ তাকিয়ে রইল নীলমাধববাবুর দিকে। কয়েক মুহূর্ত পর লেখা শেষ করে নীলমাধববাবু যখন উঠে দাঁড়ালেন তখন জল আরো উপরে উঠে গিয়েছে। নীলমাধববাবু তার কাগজ হাতে নিয়ে বললেন, ব্যাস, কাজ শেষ, চলুন ফেরা যাক। জল ভেঙে উপরে উঠছে নীলমাধববাবু, তার পেছন পেছন সুনন্দ। পথের মুখটায় একবার পেছনের দিকে ফিরে তাকালো সুনন্দ। ঘরের যেদিকে লোকগুলো কাজ করছে সেদিকটা বেশ ঢালু। সুনন্দ দেখতে পেল তাদের হাঁটু পর্যন্ত ডুবে গিয়েছে জলে, তাদের ভ্রুক্ষেপ নেই।
আগের মতোই গাইতে চালিয়ে যাচ্ছে তারা। প্রতি মুহূর্তে জল যে বেড়ে চলেছে তা বুঝতে অসুবিধে হলো না সুনন্দের। নীলমাধববাবুর পেছনে উঠতে উঠতে সুনন্দ বলল, ঘরটা যে জলে ভরে গেল, লোকগুলো কি এখনো কাজ করবে? কোনো উত্তর দিলেন না নীলমাধববাবু, চুপচাপ উঠতে লাগলেন। কয়েক মুহূর্ত পর সুনন্দ জিজ্ঞেস করলো, আপনাদের খাদানের জল বাইরে বের করার কোনো পাম্পের ব্যবস্থা নেই? একটু অদ্ভুত হাসি হেসে জবাব দিলেন নীলমাধববাবু, আছে আছে, কিন্তু গোটা দামোদরকে তো আর পাম্প দিয়ে শুষে নেওয়া যায় না। এরপর একটু চুপ করে থেকে তিনি বললেন, একটু দ্রুত পা চালাতে হবে, এখনই তো জল আমাদের পিছু ধাওয়া করবে। সুনন্দ অবাক হয়ে বলল, মানে? কোনো উত্তর দিলেন না নীলমাধববাবু। তিনি যেন বাতাসে বেগে উপরে উঠতে লাগলেন। তার পেছন পেছন প্রায় ছুটতে শুরু করলো সুনন্দ। আর তার মনে হতে লাগলো তাদের পেছন পেছন আরো কি যেন একটা উপরের দিকে উঠে আসছে। কয়েক মিনিটের মধ্যে খাদানের মুখটা ঠিক বাইরে বেরিয়ে এলো সুনন্দ। বাইরে তখন শুরু হয়ে গেছে মুষলধারের বৃষ্টি। তারা দুজনের সঙ্গে সঙ্গে ভিজে গেলেন। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে নীলমাধববাবুর দিকে তাকিয়ে হাঁফাতে লাগলো সুনন্দ। খনির ভেতর জলের ব্যাপারটা আর কেন যেন ঝড়ের বেগে নীলমাধববাবু উপরে উঠলেন তা ঠিক বোধগম্য হচ্ছিল না সুনন্দর। কয়েক মুহূর্ত সুনন্দর দিকে তাকিয়ে থাকার পর নীলমাধববাবু টর্চ আর তার কাগজটা হাতে দিয়ে বললেন, আপনাকে অনেক কষ্ট দিলাম, কাগজটা কিন্তু দয়া করে পৌঁছে দেবেন, আমি এবার চাই। সুনন্দ অবাক হয়ে বলল, কোথায়? নীলমাধববাবু বললেন, এতদিন যাদের সঙ্গে কাটলাম তাদের কাছে। সুনন্দ কিছু বুঝে ওঠার আগে নীলমাধববাবু ঢুকলেন খাদানের অন্ধকার গহ্বরে। ঠিক সেই সময় কাছেই কোথাও যেন প্রচন্ড শব্দে বাজ পড়ল। চমকে উঠল সুনন্দ। বিস্ময়ের ঘোর কাটিয়ে এসে চিৎকার করে বলল, নীলমাধববাবু শুনুন, আপনি এভাবে কোথায় যাচ্ছেন? তার কথার কোনো উত্তর এলো না। সুনন্দ টর্চ জ্বালিয়ে আলো ফেললো খাদানের ভেতর। সে দেখতে পেল জল প্রায় খাদানের মুখ পর্যন্ত উঠে এসেছে। মুহূর্তের জন্য একবার যেন নীলমাধববাবুকে দেখতে পেল সুনন্দ, আর তারপরেই তিনি নিমিষেই হারিয়ে গেলেন জলপূর্ণ খাদানের গভীরে। সুনন্দ চিৎকার করে উঠল, নীলমাধববাবু! আর তারপরেই জ্ঞান হারালো সুনন্দ। পরদিন সকালে কলিয়ারির রেস্টরুমের বিছানায় জ্ঞান ফেরার পর সুনন্দ যখন উঠে বসলো, তখন সে দেখতে পেল তার বিছানার সামনে দাঁড়িয়ে আছে তারই ড্রাইভার ও আরেকজন সাদা জামা প্যান্ট পরা ভদ্রলোক। সে ভদ্রলোক নিজেকে কলিয়ারির ম্যানেজার বলে পরিচয় দিয়ে বলল, কি মশাই, আপনি 7 নম্বর খাদানের কাছে চলে গিয়েছিলেন কিভাবে? আপনার ড্রাইভার আর আমি অনেক খোঁজাখুঁজি পর আপনাকে পেয়েছি। তার কথা শুনে সুনন্দ বলল, আপনি ম্যানেজার? তাহলে নীলমাধববাবু? তার কথা শুনে একটু চুপ করে থাকার পর ভদ্রলোক বললেন, নীলমাধববাবুর সঙ্গে আপনার পরিচয় ছিল বুঝি, কিন্তু তিনি আর এখন নেই। নেই মানে? সুনন্দ আবার জিজ্ঞেস করল। ভদ্রলোক বললেন, ঘটনাটা হয়তো আপনার জানা নেই। 3 মাস আগে গার্ডওয়াল ভেঙে দামোদরের জল এক রাতে ঢুকে পড়ে 7 নম্বর খাদানে। নীলমাধববাবু আর 30 লোক তখন কাজ করছিলেন। তারা কেউই আর বাইরে বেরিয়ে আসতে পারেননি। সকলেরই শরীর সমাধি ঘটে। নীলমাধববাবুর পর আমি ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেছি। এবার ভদ্রলোক সুনন্দকে বললেন, আপনি এখানে বিশ্রাম নিন, আপনার রিপোর্টটা তৈরি আছে, আমি অফিস থেকে সেটা নিয়ে আসছি বলে ভদ্রলোক ঘর থেকে তড়িঘড়ি বেরিয়ে গেলেন। কয়েক মুহূর্ত চুপচাপ বসে থাকার পর সুনন্দর সামনে দাঁড়িয়ে থাকা তার ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, বংলু বলে যে লোকটাকে কাল রাতে ম্যানেজার বাবু গাড়ি থেকে তোমার কাছে নামিয়ে দিয়েছিলেন, সে কোথায় গেল? আপনারা চলে যাওয়ার পর তার দেখা আমি আর পাইনি, বলল ড্রাইভার। এরপর সে পকেট থেকে একটা কাগজ বের করে সুনন্দর দিকে এগিয়ে দিয়ে বলল, এই কাগজটা নিন, আপনার হাতে ছিল কাগজটা। কাগজটা হাতে নিয়ে সেটা খুলল সুনন্দ। তার মধ্যে লেখা আছে একটা নামের তালিকা। সেই তালিকার মধ্যে মংলু বলেও একটা নাম আছে, আর তালিকার নিচে আছে একটা সই, নীলমাধব মজুমদার, ম্যানেজার, ম্যাকেঞ্জি কলিয়ারি। কাগজটা যত্ন করে পকেটে রেখে দিল সুনন্দ। এই কাগজটা তাকে
হেড অফিসে জমা দিতে হবে।